ছিঁড়ে ফেল আমার মাথার চুলগুলো সব। কাশফিয়ার রাগ হলো ইয়াসের কথায়, বুকে ঘুষি মেরে বলল, দূর, আনরোমান্টিক লোক একটা। রোমান্সের সময় বউরা এমন করে, মুভিতে দেখেননি? ইয়াস মাথায় হাত ঠেকিয়ে বসে রইল ওখানে। ইয়াস চুপ করে বসে আছে, তাও এমন ভঙ্গিতে। কাশফিয়ার মনে হলো শরীর খারাপ করছে ওর। ইয়াসের গালে মুখে হাত দিয়ে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? ইয়াস এক ধ্যানে তাকিয়ে আছে কাশফিয়ার মুখটার দিকে। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে ক্রমাগত। কাশফিয়ার ইয়াসকে ঠোঁটদ্বয় দূরত্ব খুব একটা বেশি নয়। এই দূরত্ব কমিয়ে দিতেই সময় নিল না ইয়াস। আঁকড়ে ধরল কাশফিয়ার গোলাপ রাঙা ঠোঁট দুটো। শত চেষ্টা করেও ইয়াসকে নিজের থেকে সরাতে পারল না কাশফিয়া। কিছুক্ষণ পর ইয়াস ছাড়লো ওকে। ভেজা ঠোঁটে আঙুল ছুঁয়ে বলল মাদকতা মিশ্রিত কণ্ঠে, এত কাছে এসো না উপমা, আমি কন্ট্রোললেস হয়ে গেলে বেবির ক্ষতি হবে। রাগে ফুঁসছে কাশফিয়া। ইয়াসের কাজে বিরক্ত সে। চুমু দিতে বলেছিল, কিন্তু এইভাবে দম আটকে মরেই যাচ্ছিল আরেকটু হলে। ইয়াস আবারও কাশফিয়ার কাছে আসতে চাইলো। আলতো করে ওর বুকে ধাক্কা দিয়ে বলল কাশফিয়া, সরুন তো, আরেকটু হলে দম বন্ধ করে মেরে ফেলেছিলেন আমাকে। আপনার এসব লুচ্চামি দেখে আমার বাচ্চাটাও পেট থেকে পেকে বের হবে। আমি লুচ্চামি করি? তাছাড়া কি? তুমিই তো চুমু খেতে চাইলে উপমা। চুমু দিতে গিয়ে কন্ট্রোললেস হয়ে গেলে আমার কি দোষ বলো? লোক তো দেখালে তুমি নিজেই। ইয়াসের কথার জালে আটকা পড়ল কাশফিয়া। কথা কাটতেই বলল সে, আর কত লজ্জা দিবেন আমাকে? সরুন এবার, ঘুম পাচ্ছে। ইয়াস নড়ল না এক চুলো। কাশফিয়ার কথায় ঠোঁট কামড়ে হাসলো সে। কাশফিয়া ঘুমিয়ে পড়ল ওর পেটে চুমু দিয়ে। ইয়াস বলল, জুনিয়র, তাড়াতাড়ি চলে এসো। তোমার মাম্মার আদর না পেয়ে পাপ্পা শুকিয়ে যাচ্ছে দিন দিন। কাশফিয়া চোখ খুলে তাকালো, হাসলো ইয়াসের কথা শুনে। বুঝে ফেললো আগে, আরও বন্ধু করে নিল চোখের পাতা। সময়টা সন্ধে। সাইফানের সাথে দেখা করতে একটা ক্যাফেতে এসেছে ইয়াস। মেহেকের ব্যাপারে কথা বলছিল দুজনাই। এর মধ্যেই ইনায়ার কল আসলো ইয়াসের ফোনে। আসার আগে ইনায়াকে রেখে এসেছিল কাশফিয়ার কাছে। কোনো দরকারে কল দিচ্ছে ভেবেই রিসিভ করলো ইয়াস। ফোনের অপর প্রান্তে থাকা ইনায়া বুককে বলল ইয়াসকে, ইয়াশ, তাড়াতাড়ি হাসপাতালে আয়, আমি কাশফিয়াকে নিয়ে ওখানেই যাচ্ছি। কেন, কি হয়েছে? আমার উপমা ঠিক আছে? ঠিক নেই ইয়াশ, ওর লেবার পেইন উঠেছে। এত কথা না বলে যত দ্রুত সম্ভব চলে আয়। আমি এক্ষুনি আসছি। কথাটা বলে দেরি করেনি ইয়াস। দ্রুত ছুটে এসেছে হসপিটালে। কাশফিয়াকেও তত সময় নিয়েও যাওয়া হয়েছে ওটিতে। হসপিটালের করিডোরে পায়চারি করছে ইয়াস। কেমন অস্থির অস্থির লাগছে ওর। শান্তি পাচ্ছে না কোনোভাবে। ইয়াসের বাড়ির সার্ভেন্ট সাইফেন আর কৌশিক সবাই দাঁড়িয়ে আছে একপাশে। বাড়ি থেকে বারবার উজ্জ্বলা সুফিয়া বেগমের কল আসছে। ইয়াসের মাথা ঠিক নেই, বিরক্ত হয়ে ফোনটাই অফ করে রেখেছে। কৌশিক এগিয়ে এলো ইয়াসের দিকে। মান অভিমান দূরে ঠেলে কথা বলল ওর সাথে, আমি শান্ত হতে পারছি না কৌশিক। এত সময় হলো, এনাই বেরোচ্ছে না কেন? আমার যে দম বন্ধ লাগছে। আমার উপমা ঠিক আছে তো? ইয়াসের একের পর এক প্রশ্নে ওকে কি উত্তর দেবে বুঝলো না কৌশিক। ওরও চিন্তা কম হচ্ছে না বোনের জন্য। কাশফিয়ার বয়স কম, এই বয়সে বাচ্চা নিলে কত রকমের সমস্যায় পড়তে হয় মেয়েদের। কিন্তু ওর যে কিছুই করার নেই, সবই আল্লাহর ইচ্ছা। বারবার ওনাকে ডাকছে আর বলছে যেন সুস্থ থাকে ওর বোনটা। অপেক্ষার অবসান ঘটলো অবশেষে। একটা ছোট বাচ্চাকে সাদা রঙের তোয়ালেতে জড়িয়ে ওটি থেকে বেরোলো ইনায়া। নার্সরা মিলে কাশফিয়াকে নিয়ে গেল অন্য কেবিনে। বাচ্চাটা কান্না করে যাচ্ছে ক্রমাগত। ছোট ছোট হাত পাগুলো নড়ছে সে। কৌশিকের মুখের অন্ধকার সরে গেল, ঠোঁটের কোণে হাসি ফুটল। বাচ্চাটাকে দেখবে বলে দৌড়ে গেল ইনায়ার কাছে। ইয়াসও এখনো দাঁড়িয়ে আছে আগের অবস্থানে। ইনায়া হেঁটে এলো ওর কাছে, বাচ্চাটাকে দেখিয়ে বলল, তোর প্রিন্সেসকে দেখবি না ইয়াশ? দেখ, ও দেখতে পুরো তোর মতো হয়েছে। ইয়াস তাকালো না বাচ্চাটার দিকে, জিজ্ঞাসা করলো ইনায়াকে, আমার উপমা কেমন আছে? এনায়া? ইনায়া কথা বলল না, চুপটি করেই দাঁড়িয়ে রইল সে। ইনায়ার মুখটা দেখে চিন্তা হলো ইয়াসের। ওর উপমা কি ভালো নেই? উত্তর দিচ্ছে না কেন ইনায়া? ইয়াস অপেক্ষা করলো না আর, দ্রুত ছুটে গেল কাশফিয়ার কেবিনের দিকে। ইনায়া পিছু ডাকলেও শুনল না সে। কৌশিক তাকিয়ে আছে ইয়াসের যাওয়ার পানে। অবাক হচ্ছে কৌশিক, এই বদমেজাজি একরোখা ছেলেটা কাউকে এত ভালোবাসতে পারে? কৌশিক তো এতদিন ভুল ভেবে এসেছে ইয়াসের ব্যাপারে। ওর কাছে কাশফিয়া ভালো আছে, ভালো থাকবে আজীবন। ইয়াসের মতো ছেলেরা সহজে কাউকে ভালোবাসে না। ভালো যদি বাসে তবে মন প্রাণ দিয়েই ভালোবাসে। বেডে শুয়ে থাকা কাশফিয়ার হাতটা শক্ত করে ধরে রেখেছে ইয়াস। এত সময় হলো সেন্স ফিরছে না কাশফিয়ার। ইয়াস ওকে অন্য কোনো ভালো হসপিটালে নিয়ে যেতে চাইলে মানা করেছেন ডাক্তাররা। শরীর দুর্বল, তাই জ্ঞান হারিয়েছে
এটা বলেই বুঝিয়েছেন ওকে। এখনো বাচ্চার মুখ দেখেনি ইয়াশ। ওর যে চিন্তা হচ্ছে উপমার জন্য, কেমন পাগল পাগল লাগছে নিজেকে। কাশফিয়ার বন্ধ করে রাখা দুই চোখের পাতায় চুমু দিল ইয়াশ। হাতটা ধরে রাখলো আগের মতো করে। প্রায় অনেক সময় পর চোখ খুলে তাকালো কাশফিয়া। চোখ খুলতেই ইয়াশকে দেখলো সে। শরীরের সব অসুস্থতা ক্লান্তি কোথায় যেন মিলিয়ে গেল ইয়াশের মুখটা দেখে। ইয়াশ এখনো ধরে রেখেছে কাশফিয়ার হাতটা, চুমু দিচ্ছে বারবার। কাশফিয়া হাসলো, আস্তে করে বলল ইয়াশকে, পুচকের বাপ সব চুমুকি হাতেই দিবেন? মুখটা আমার শুকিয়ে গেছে দেখুন। কাশফিয়ার কণ্ঠ কানে আসতেই দ্রুত মুখ তুলে ওর দিকে তাকালো ইয়াশ। কাশফিয়ার হাসি মুখটা চুপসে গেল মুহূর্তে। ইয়াশের চোখ ভিজে আছে কেন? কান্না করেছে বুঝি? ভালো করে ইয়াশকে পর্যবেক্ষণ করলো কাশফিয়া। গায়ে থাকা শার্টের বুকের দিকের বোতামগুলো সব খুলে রাখা ওর। মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, মুখটা কেমন শুকিয়ে আছে। কাশফিয়ার বুঝতে বাকি রইল না ওর জন্য ইয়াশের চোখের মুখের এই অবস্থা। ইয়াশ কাশফিয়ার দিকে কিছুটা ঝুঁকলেই ওর মুখ স্পর্শ করলো কাশফিয়া। বলল ইয়াশকে, কাঁদছেন কেন? আমি ঠিক আছি দেখুন। ইয়াশ কাশফিয়ার হাতে চুমু দিল আবারও। বলল ওকে, কই, কাছে না তো। মিথ্যে বলতে হবে না আর। আমাদের পুচকে কোথায়? দেখেছেন ওকে কার মতো হয়েছে? ইয়াশের মনেই ছিল না বাচ্চার কথা। বউয়ের চিন্তায় এতটাই উদাসীন হয়ে পড়েছিল যে মেয়ের মুখটাও দেখেনি তখন। ইনায়া রুমে ঢুকলো, কোলে ইয়াশ আর উপমার ছোট্ট প্রিন্সেস। ইনায়া হেঁটে এলো দুজনার কাছে, বাচ্চাটাকে কাশফিয়ার পাশে শুইয়ে দিয়ে অভিনন্দন জানালো দুজনকেই। ইয়াশ মুচকি হেসে ধন্যবাদ জানালো ইনায়াকে। ইনায়া চলে গেলে ইয়াশ তাকালো মেয়ের ছোট্ট মুখটার দিকে। ইস, কত মায়া মুখটাতে। ইয়াশ চুমু দিল মেয়ের হাতে। বাচ্চা মেয়েটা কি বুঝলো কে জানে। বাবার স্পর্শ পেয়ে কান্না থামিয়ে দিল সে। কাশফিয়া তাকিয়ে আছে মেয়ের মুখের দিকে। গায়ের রং থেকে শুরু করে চোখ নাক সবই যেন ইয়াশের মতো। বাবা মেয়ের দিকে বেশ অনেকক্ষণ তাকিয়ে কাশফিয়া হেসে বলল ইয়াশকে, ব্যাপারটা কি হলো? আমি পেটে ধরলাম, কত কষ্ট করে পৃথিবীতে আনলাম, আর মেয়ে হলো আপনার মতো? ইয়াশ হাসছে কাশফিয়ার কথা শুনে। ভাব দেখিয়ে বলছে ওকে, তুমি পেটে ধরলে কি হবে? মেয়েকে পৃথিবীতে আনার অর্ধেক কাজ তো আমিই করেছি। কাশফিয়া উত্তর খুঁজে পেল না আর। মানুষটা বড্ড চালাক, যাই বলুক না কেন ওনার কাছে যেন উত্তর রেডি করাই থাকে। ফোনের রিংটন বেজে উঠল ইয়াশের। চোখের সামনে আনলে দেখলো ওর আম্মু সোফিয়া বেগম কল দিয়েছেন। কথা বলতে উঠেই যাচ্ছিল ইয়াশ, কি যেন মনে হলো কাশফিয়ার। ইয়াশ চলে যাচ্ছে বুঝতে পেরে বলল ওকে, আমাকে একা ফেলে কোথায় যাচ্ছে? মেয়ে আর তার মায়ের জন্য গিফট আনতে। লাগবে না গিফট? ওসব পরে হবে, মেয়ের নাম কি রাখবো বলুন। ইয়াশ চোখ বুলালো মেয়ের দিকে। কিছুক্ষণ চুপ মুচকি হেসে থেকে বলল, এরা? হ্যাঁ, হৃদি রাখবো। হুম, আমার মেয়ের নাম আমিই রাখবো। মেয়ে বুঝি আপনার একার? একে জন্ম দিল কে? কাশফিয়া এমনভাবে কথাটা বলছে ইয়াশ না মেনে পারল না ওর কথা। তবে এই নাম রাখার কারণটা কি বুঝলো না সে। ইয়াশ বা কাশফিয়ার নামের সাথে তো মিলে না নামটা। নিজের মনের কৌতূহল মেটাতে জিজ্ঞেস করলো কাশফিয়াকে, মৃদি নামটাই কেন? কারণ আছে তাই। কিছুক্ষণ ভাবুক দৃষ্টিতে কাশফিয়ার দিকে চেয়ে রইল ইয়াশ। কি যেন ভেবে হাসলো সে, হয়তো বুঝলো কাশফিয়ার এই নামটা রাখার কারণ। কথা বাড়ালো না আর, মাথা নাড়িয়ে সম্মতি জানালো কাশফিয়ার কথায়। তবে মনে মনে ভেবে নিল ইয়াশ, কাশফিয়া মেয়ের যে নামই রাখুক না কেন, ইয়াশ ওর পুচকেকে ইরা নামেই ডাকবে। সময় আর স্রোত অপেক্ষা করে না কারোর জন্য। দিন পরিবর্তন হয়, সাথে পরিবর্তন হয় প্রতিটা মানুষের জীবনের গল্প। মাঝখানে পেরিয়ে গেছে 4টা বছর, পরিবর্তন হয়েছে অনেক কিছুই। তবে পরিবর্তনগুলো খারাপ নয়, সবটাই ছিল ভালো। এত পরিবর্তনের মধ্যে যে জিনিসটা অপরিবর্তনীয় রয়ে গেছে তা হলো উপমার প্রতি ইয়াশের ভালোবাসা। এতগুলো দিন পেরিয়েছে কিন্তু ওদের দুজনের ভালোবাসা এখনো ঠিক প্রথম দিনের মতোই আছে। ঝগড়া ঝামেলা আগে যা একটু হতো, ইরা আসার পর তাও হয় না। মেয়েকে নিয়ে ছোটাছুটি করতে করতে কেটে যায় ওদের দিন। ঝগড়া করার সময়টা কোথায়? ইয়াশ কাশফিয়ার সংসার ভরে উঠেছে আনন্দে আর সুখে। কৌশিক ইনায়ার ঘর আলো করে এসেছে একটা ছোট্ট রাজপুত্র, নাম তার ইরহান। ইনায়া আর কৌশিক এখানকার সব ছেড়ে ছুড়ে দেশে চলে গেছে প্রায় 2 বছর আগে। দেশে যাওয়ার জন্য আর কাছের মানুষগুলোকে দেখার জন্য সবসময় মনটা আকুবাকু করে কাশফিয়ার। কিন্তু ইয়াশের কাজের জন্য এখন আর বায়না করা যাবে না। আস্তে আস্তে মানিয়ে নিয়েছে সবটা। কাশফিয়াকে দেখলে মাঝে মধ্যে অবাক হয় ইয়াশ। চঞ্চল মেয়েটা কেমন শান্ত হয়ে গেছে এখন। মাঝে মধ্যে কাশফিয়ার কাজে ইয়াশের রাগ হলে বকাঝকা করে, কিন্তু আগের মতো আর তর্কাতর্কি করে না কাশফিয়া। সে তো জানে ইয়াশের রাগই ক্ষণস্থায়ী, রাগ কমে গেলে তাকে বুকে টেনে নেবে আবারও।
আজকে ইরার জন্মদিন। বাড়িতে সকাল থেকে গেস্টদের আসা যাওয়া চলছে। ইরার জন্মের পর ইয়াশ বাড়িতে বাড়তি লোক রাখছে মেয়ের দেখাশোনার জন্য। আজকে সবটা সামলে নিচ্ছেন ওনারাই। কাশফিয়া নিজের রুমেই ছিল, সব গোছগাছ করে সাজাতে বসেছে সে। কাশফিয়া আজকে পার্পল কালারের একটা সুন্দর জর্জেট শাড়ি পরেছে, গলায় হাতে কানে ডায়মন্ডের পাতলা জুয়েলারি সেট। এগুলো ইয়াশেরই দেওয়া। আগেরবার অ্যানিভার্সারিতে কাশফিয়াকে শাড়ি আর জুয়েলারিগুলো গিফট করেছিল ইয়াশ। আগে সুযোগ বা সময় কোনোটাই হয়ে ওঠেনি এগুলো পরার। আজকে গেস্ট আসবে তাই কিছু না ভেবেই পরে নিল। কাশফিয়ার মাথার লম্বা চুলগুলো খুব বিরক্ত করছে ওকে। ছোট একটা ক্লিপ দিয়ে আটকে নিয়েছে চুলগুলো। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা খেলনাগুলো চোখে পড়ল। একটা একটা করে তুলে রাখলো সব। হঠাৎ মনে হলো কেউ দাঁড়িয়ে আছে পিছনে। কাশফিয়ার মাথার ক্লিপটা খুলে দিয়েছে সে। মানুষটা যে ইয়াশ ছাড়া আর কেউ নয় বুঝতে বাকি নেই কাশফিয়ার। ইয়াশের এমন কাজে বিরক্ত হলো সে। উঠে দাঁড়িয়ে ঘাড় ফিরিয়ে তাকালো ইয়াশের দিকে। কিছু বলবে তখনই ইয়াশ কাছে টেনে নিল ওকে। কাশফিয়ার হাত দুটো আপনা আপনি চলে গেল ইয়াশের বুকের কাছটায়। ইয়াশ ওর এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিয়েই বলল, বাহ, ইরার মাম্মাকে অনেক সুন্দর লাগছে আজ। চোখ ঝলসে যাচ্ছে আমার। কিন্তু কিন্তু কি? এই সাজে তুমি রুম থেকে বেরোবে না। কেন? আমার উপমার সৌন্দর্য কেবল আমিই দেখব, অন্য কেউ না দেখুক। ইয়াশের কথায় পাল্টা প্রশ্ন না করে বলল কাশফিয়া। ঠিক আছে, বেরোবো না। ইয়াশ কাশফিয়াকে নিয়ে গেল আয়নার সামনে। লম্বা চুলগুলো দিয়ে খোপা করে দিল। খোপাই গুজে দিল বাগান থেকে তুলে আনা টাটকা লাল গোলাপ। কাশফিয়া হাত দিয়ে দেখে নিল, বলল ইয়াশকে। কি করলেন? ইয়াশ শক্ত করে দুই হাত দিয়ে জড়িয়ে ধরল কাশফিয়াকে। ঘাড়ে থুতনি রেখে বলল, আমার ফুলকে ফুল দিলাম, তোমার পছন্দের বেলে ফুল পেলাম না। গোলাপ পছন্দ? সব ফুলই আমার পছন্দ। তুমি নিজেই তো একটা ফুল উপমা, আমার ব্যক্তিগত ফুল। ইয়াশের কথায় মুচকি হাসলো কাশফিয়া। এই মানুষটার প্রশংসা না পেলে সাজগোজ করাই তো বৃথা। তবে ইয়াশকেও কম সুন্দর লাগছে না। সাদা রঙের শার্ট পরেছে ইয়াশ, কালো স্যুট প্যান্ট, মাথার সুন্দর চুলগুলো ব্যাক ব্রাশ করা, হাতে দামি একটি স্মার্ট ওয়াচ। সব মিলিয়ে ভালোই লাগছে ইয়াশকে। কাশফিয়া ইয়াশের গলা আঁকড়ে ধরলো, বলল ওকে, ইরার পাপ্পাকেও কম সুন্দর লাগছে না। সুন্দরী মেয়েগুলোর থেকে দূরত্ব বজায় রাখবেন। আমাকে তো চিনেনি, এই দিক সেই দিক কিছু হলে মাথার সবগুলো চুল ছিঁড়ে টাকলা বানাবো। বউয়ের কড়া হুমকিতে মনে মনে হাসলো ইয়াশ। ওপর নিচ মাথা নাড়ালো কেবল। ইয়াশ কাশফিয়ার দিকে এগিয়ে যাচ্ছিল একটু একটু করে। কি হবে বুঝতে পেরে চোখ দুটো বন্ধ করে নিয়েছে কাশফিয়া। সব দূরত্ব ঘুচিয়ে ইয়াশ যখন চুমু দেবে কাশফিয়ার ঠোঁটে, তখনই কানে কানে ভেসে আসলো মেয়ের কণ্ঠস্বর, পাপ্পা, মাম্মা, আমি টয়লেট খাবো। ইরার কথা কানে আসতেই দ্রুত কাশফিয়াকে ছেড়ে দিল ইয়াশ। ইরা গটগট করে হেঁটে আসলো ইয়াশের কাছে। দুই হাত কোমরে চেপে বলল রেগে মেগে, ইরা রাগ করেছে। কেন? পাপ্পা খালি মাম্মিকে পাপ্পি দেয় কেন? ইয়াশ কোলে নিল মেয়েকে। দুই গালে বেশ কয়েকটা চুমু দিয়ে বলল, এই তো ইরাকেও দিলাম। বাবা মেয়ের কাণ্ড দেখে মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল কাশফিয়া, হিংসুটে মেয়ে, তোর বাপ আমাকে আদর না দিলে তুই পৃথিবীতে আসতে কিভাবে? হ্যাঁ, আমার আদরে ভাগ বসাতে চাস? ভাবা চায় কি সাহস মেয়ের! কাশফিয়া কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ওভাবেই। ইরাকে বারবার কোলে নিতে চাইলেও আসলো না সে। ওদিকে গেস্টরা এসে বসে আছে, অপেক্ষা করছে ইয়াশ কখন ইরাকে নিয়ে যাবে। ইয়াশ ভাবলো এইবার যাওয়া উচিত। কাশফিয়াকে রুমে বসতে বলে পা বাড়িয়েছিল যাবে বলে, তখনই কাশফিয়ার দিকে তাকালো, বলল ইরা, মাম্মা, ইরা টয়লেট যাবে। মেয়ের আধো আধো কথাই হেসে উঠল কাশফিয়া। ইরার ভারী রাগ হলো মায়ের হাসি দেখে। মেয়ের রাগ দেখেই ইয়াশ চোখ রাঙিয়ে তাকালো কাশফিয়ার দিকে। বহু কষ্টে হাসি থামালো কাশফিয়া। ইরাকে কোলে করে নিয়ে গেল টয়লেটে। খন্দকারের মঞ্জিলের সামনে এসে থেমেছে একটা কালো রঙের কার। দারোয়ান এসে দ্রুত খুলে দিল গেট। বাড়ির ভিতরে ঢুকে থামলো গাড়িটা। এক এক করে নামলো ইয়াশ আর কাশফিয়া। ইয়াশের কোলে ছোট্ট ইরা আর কাশফিয়ার কোলে মমি। ইরা বায়না করলো ইয়াশের কোল থেকে নামবে বলে। ইয়াশ মিষ্টি করে হেসে নামিয়ে দিল মেয়েকে। কাশফিয়াও নামলো মমিকে। মমি দৌড়ে ভিতরে যেতে ইরাও গেল তার পিছু পিছু। মেয়েকে বারবার ডেকেও থামাতে পারল না কাশফিয়া। সুফিয়া বেগম বাড়ির উঠোনে এসেছেন রোদে শুকাতে দেওয়া কাপড় নিতে। হঠাৎই মনে হলো ওনার শাড়ির আঁচল ধরে টানছে কেউ। চোখের কালো ফ্রেমের চশমাটা ঠেলে সামনে তাকালেন তিনি। দেখতে পেলেন বছর চারেকের এক বাচ্চা মেয়েকে। ফর্সা শরীরে লাল গাউনে ঠিক যেন পরীর মতো লাগছে তাকে। মেয়েটার পাশেই দাঁড়িয়ে আছে একটা বিড়াল। এই বিড়ালকে তিনি দেখেছেন আগেও। আর মেয়েটা যে পুরোপুরি ওনার ছেলের মতো, চোখ, নাক, গায়ের রং একেবারে ইয়াশের মতো। চিনতে ভুল করেননি সুফিয়া বেগম। এ হলো ছোট্ট ইরা, ওনারই রক্ত। আর খন্দকার মঞ্জিলের রত্ন।
হাতে থাকা কাপড়গুলো পাশেই দাঁড়িয়ে থাকা গৃহকর্মীর হাতে ধরিয়ে দিলেন সুফিয়া বেগম। হাঁটু গেড়ে মেঝেতে বসে বললেন বাচ্চা মেয়েটাকে। নাম কি তোমার? সাথে সাথে উত্তর এলো ইরার থেকে। আমার তো অনেকগুলো নাম, কোনটা বলবো? যে নামটা বেশি পছন্দ। ইরা বেশ কিছুক্ষণ ভেবে উত্তর দিল, পাপ্পার প্রিন্সেস আর মাম্মার লিডি। ইরার এমন অস্পষ্ট কথা আর কেউ বুঝবে কিনা সন্দেহ। তবে সুফিয়া বেগম বুঝলেন ঠিকই দ্বিতীয় নামটা যে সে রিদি বলেছে, এটাও বুঝে নিলেন। ইরার ছোট্ট হাতটা টেনে নিজের কাছে নিয়ে আসলেন, আবারও জিজ্ঞেস করলেন ওকে। তুমি আমাকে চেনো? না তো। আমি তোমার পাপ্পার আম্মু, বুঝলে? বুঝদারের মতো ওপর নিচ মাথা নাড়ালো ইরা। কি বুঝলো কে জানে। কিছুক্ষণ পর সুফিয়া বেগমের মতোই মাটিতে বসলো ইরা। মমির গায়ে হাত বুলিয়ে দিয়ে বলল, শোনো পাপ্পার আম্মু, বলো সোনা। আমার মম্মিকে খাবার দাও, ও খিদে পেয়েছে। সুফিয়া বেগম হাসলেন, কোলে তুলে নিলেন ইরাকে। কাশফিয়ার কল পেয়ে সিমি, আফিয়ার, উজ্জ্বল সহ বাড়ির সকলে বেরিয়ে এসেছে উঠোনে। সুফিয়া বেগমের ইশারায় বিড়ালটাকে ভিতরে নিয়ে গেল সিমি। ইরাকে রাগ করলে ওকে বোঝালেন মমি খাবার দেওয়ার জন্য ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। কাশফিয়ার ইয়াস মাত্র এসে দাঁড়ালো সবার সামনে। ওদেরকে দেখে ছুটে গেল আফিয়া আর উজ্জ্বল। ব্যাগপত্র সব নিয়ে গেল বাড়ির ভিতর। খন্দকার মঞ্জিলে আজ খুশির আমেজ। আসার আগে ইয়াস কাউকে জানায়নি, তাই আনোয়ার সাহেব, উজ্জ্বল আর বাকিরা বকাঝকা দিচ্ছেন ওকে। সুফিয়া বেগম আর আফিয়া রান্নার কাজে ব্যস্ত। আজ ইয়াসের পছন্দের সব খাবার বানাচ্ছেন মা মেয়ে মিলে। আশেপাশে পাড়া প্রতিবেশীরা এসেছেন ইয়াসদেরকে দেখতে। এরা এত সময়ে চিনে গেছে সবাইকে। ইয়াস এক এক করে মেয়ের সাথে পরিচয় করালো সবার। কাশফিয়া ইয়াসকে রেখে ইরাকে নিয়ে ব্যস্ত বাড়ির মানুষরা। বিশেষ করে ইয়াসের আব্বু, আনোয়ার সাহেব আর সিমির এরাও মিশে গেছে সবার সাথে। তবে কারো টুকটাক ভুল হলেই কান্না করে ভাসাচ্ছে সে। বিকেলে কৌশিক আর ইনায়া এসেছে ইয়াসদের দেখতে। ইনায়ার কোলে ছোট্ট ইরহান। কাশফিয়া ছুটে গেল ওদেরকে দেখে। ইরহানকে কোলে নিয়ে আদর করলো সে। ইয়াসও একই কাজ করলো। এটা দেখে আবার রাগ হলো ইরার। সুযোগ পেতে খামচে দিল ইরহানের গাল। মেয়ের দুষ্টুমি দেখে বিরক্ত হলো ইয়াস। ছোট করে একটা ধমক দিয়েছিল ওকে। ইরা কান্না করে চলে গেল ইয়াসের কাছ থেকে। তারপর আর কি কত কিছু করে ইয়াস রাগ ভাঙালো মেয়ের। প্রায় রাত 12টার কাছাকাছি হবে। বাড়িতে আত্মীয়রা এসেছেন আজ। ইনায়া আর কৌশিকও থেকে গেছে। কাশফিয়ার পাশটায় শুয়ে আছে ইরা। ইয়াস বসে আছে সোফায়, বিড়বিড় করে বলছে মা মেয়ের দিকে তাকিয়ে, মেয়েটাকে দেখতে পুরো আমার মতো হলেও মায়ের মতো ঘ্যাটতারা হয়েছে। ইয়াসের কথা ইরা বা কাশফিয়া কারোরই কানে যায়নি। নিশ্চিন্তে ঘুমোচ্ছে ওরা। ইয়াস ল্যাপটপে হাতে নিয়ে বসে আছে সোফায়, মনোযোগ দিয়ে কিছু করছে। কিছুক্ষণ না যেতেই মা মেয়ে দুজনে উঠে গেল ইয়াসের কাছে। দুই পাশে দুইজন বসে হঠাৎই চিৎকার দিয়ে উঠল। ভয়ে ইয়াসের হাত থেকে পড়ে গেল ল্যাপটপটা। রেগে তাকালো কাশফিয়ার দিকে। ইয়াসের রাগান্বিত চেহারা দেখে হাসি থামিয়ে চুপ করে গেল কাশফিয়া। কিন্তু ইরা তো ওর এক কাঠি উপরে। ইয়াসের কোলে উঠে মাথার চুলগুলো সব শক্ত করে ধরে রেখেছে। ইয়াস ধমকের স্বরে বলল মেয়েকে, এরা হচ্ছে কি? বাবার বড়সড় ধমকে চুপচাপ মায়ের কাছে চলে গেল ইরা। ইয়াস বিরক্ত হয়ে বলল কাশফিয়াকে, এসব কি উপমা? আমার মেয়েকে বাদর বানাচ্ছ তুমি? মেয়ে তো বাদরই, আপনার মতো বাদর। অথচ এই বাদরের আদর না পেলে তোমার শ্বাস নিতে কষ্ট হয়। কাশফিয়া মুখ ভেঙচি কেটে ইরাকে কোলে নিয়ে চলে গেল বিছানায়। ইয়াস আসলো ওর মুখের ভঙ্গিমা দেখে। রান্নাঘরের জিনিসপত্র সব গুছিয়ে নিজের রুমেই যাচ্ছিলেন। সুফিয়া বেগম ইয়াসের রুমের দরজা খোলা, তাই চোখ পড়ল ওনার। ইয়াসের রুমের দরজার সামনে দাঁড়িয়ে পুরো ঘটনা দেখলেন তিনি। ছেলে বৌমার সুখের সংসার দেখে ভালোই লাগছে ওনার। ইয়াসের চোখে পড়ল মায়ের দিকে। রুম থেকে বেরিয়ে সুফিয়া বেগমের সামনে দাঁড়াতে উনি বললেন, আসলে তবে আবার ফিরে যাবে নিশ্চয়ই। চলেই যখন যাবে তাহলে আসো কেন? ইয়াস কিছুক্ষণ চুপ থেকে বলল সুফিয়া বেগমকে। এবার আর ফিরে যাচ্ছি না আম্মু। ইয়াসের কথা শুনে খুশি হলেন সুফিয়া বেগম। এ যে আশা করেননি তিনি। ছেলে বৌমার নাতনিকে এবার থেকে কাছে পাবেন ভাবতেই খুশিতে চোখের কোণে পানি জমা হলো ওনার। ছেলের সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেলেন নিজের রুমে। সকাল পেরিয়ে বিকেল হয়েছে। বাড়ির মেহমানরা অনেকেই চলে গেছেন, আবার কেউ কেউ থেকে গেছেন। ইয়াস বাড়িতে নেই, হয়তো রহির কবরের কাছে গেছে। কাশফিয়া মনে মনে এটাই ভেবে নিয়েছে, তাই আর কল দিয়ে বিরক্ত করলো না ইয়াসকে। রুমে গিয়ে অপেক্ষা করতে লাগলো ওর আসার। ব্যালকানিতে রাখা ফুলের টবগুলো এলোমেলো হয়ে আছে দেখে কাশফিয়া হেঁটে গেল ব্যালকানিতে। ওর পিছু পিছু গেল ইরাও। কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে কি যেন ভেবে ডাকলো কাশফিয়াকে। মাম্মা। কাশফিয়া ফুলের টবগুলো ঠিক করতে করতে উত্তর দিল মেয়ের কথার।
বলো। ভাঙা ভাঙা কণ্ঠে বলল ইরা। ওইখানে নাকি ঘুম পড়ি শুয়ে আছে। দ্রুত ইরার দিকে তাকালো কাশফিয়া। ওর হাতের ইশারা অনুসরণ করে সামনের দিকে তাকালো সে। নজরে এলো রুহির কবরটা। ওই রুমের ব্যালকনি থেকে রুহির কবরস্থান পুরোপুরি না হলেও খানিকটা দেখা যায়। দীর্ঘশ্বাস ফেলে ইরাকে বলল কাশফিয়া। কে বলেছে? সহজ সরল স্বীকারোক্তি ইরার। পাপ্পা বলেছে। কাশফিয়া মুচকি হেসে ইরার মাথার চুলগুলো ঠিক করে দিয়ে বলল, হ্যাঁ, ওখানে ঘুম পড়ে শুয়ে আছে। ঘুম পড়ি আমার কি হয় মাম্মা? তোমার আন্টি হয়। নাম কি তার? রুহি। কিছুক্ষণ ভেবে বের করলো ইরা। রুহি নামটা ওর অন্য নামের মতোই, যে নামে কাশফিয়া ডাকে সবসময়। ছোট্ট মাথায় প্রশ্ন এলো ইরার, ঘুমপুরি কি ওকে ভালোবাসে? জিজ্ঞেস করলো কাশফিয়াকে। পলি কি ইলাকে ভালোবাসে মাম্মা? সে তো নেই মামুনি, থাকলে অনেক ভালোবাসতো তোমাকে। তাহলে পলি কাকে ভালোবাসে? কথা নেই কাশফিয়ার মুখে, চুপ করেই রইল সে। ঘাড় ফিরিয়ে তাকালো রুহির কবরটার দিকে। পরে আবারও ইরার কাছে ছোট্ট মুখটার দিকে তাকিয়ে মিষ্টি হেসে উত্তর দিল, পরি হৃদির পাপাকে ভালোবাসে। ইলার থেকেও বেশি? সবার থেকে বেশি। মায়ের কথায় রাগ হলো ইরার। গটগট করে হেঁটে চলে গেল নিজের রুমে। ইয়াশ মাত্রই রুমে ঢুকলো। মেয়ের এমন রাগের কারণ বুঝলো না সে। দিদিকে ভুলিয়ে ভালিয়ে নিজের কাছে নিয়ে এলো। কোলে তুলে ওর দুই গালে চুমু দিয়ে বলল, কি হয়েছে আমার প্রিন্সেসের? কে বকেছে? মাম্মা বকেছে। কি বলে বকেছে? ঘুম পড়ি পাপ্পাকে ভালোবাসে। ইয়াশ চোখে মুখের ভাবভঙ্গি পরিবর্তন হলো মুহূর্তেই। এই নামে তো ইয়াশ রুহিকে ডাকে। ইরা কিছু জিজ্ঞেস করায় তখন ওকে বলেছিল কথাটা। ওর ছোট্ট মেয়েটা এখনো ওসব মাথায় নিয়ে বসে আছে। আর ওর উপমাটাই বা কেমন, এসব বলছে মেয়েকে? ইয়াশ মুখে হাসি টেনে বলল ইরাকে। হুম, আমার প্রিন্সেসের মতো আমাকে আর কেউ ভালোবাসে না। চোখ মুখে খুশির ঝিলিক ইরার। অন্ধকার মুখটা ছেয়ে গেল হাসিতে। বাবার গলা জড়িয়ে ধরলো শক্ত করে। ইয়াশও হাসলো মেয়ের কাণ্ডে। কাশফিয়া এখনো দাঁড়িয়ে আছে বালকানিতে। বাবা মায়ের খুনসুটি দেখে হাসছে সে। ওদের থেকে চোখ সরিয়ে তাকালো রুহির কবরটার দিকে। মনে মনে বলল, তোমার না হওয়া প্রিয় মানুষকে আমি ভালো রেখেছি রুহি আপু, তোমাকেও আমরা মনে রেখেছি। তোমার কথাই সত্যি হোক, আমাদের ভালোবাসা বেঁচে থাকুক যুগ যুগ। উপমা আসবে একটু? ইয়াশের ডাকে ওর দিকে তাকালো কাশফিয়া। ছোট্ট করে বলল, আসছি। কাশফিয়া এসে দাঁড়িয়েছে ইয়াশের মুখোমুখি। ইয়াশের কাঁধে মাথা ফেলে ঘুমিয়ে আছে ইরা। ইয়াশ কাশফিয়াকে বিছানায় ফেলে রাখা শাড়ি চুড়িগুলো দেখে বলল ওগুলো পরে রেডি হতে। সে আসছে এক্ষুনি। কাশফিয়া কেবল মাথা নেড়ে সায় জানালো ইয়াশের কথায়, মুখে কিছুই বলল না সে। ইয়াশের আনা নীল রঙের শাড়ি চুড়ি আর বেলি ফুলের গাছরা পরে তৈরি হয়েছে কাশফিয়া। বিকেল পেরিয়ে রাত হতে চলল, কিন্তু ইয়াশের আসার নাম নেই। ইরা তার বাবার সাথে আছে, তাই চিন্তা করলো না ওকে নিয়ে। কাশফিয়া থেকে ইয়াশকে ইরা একটু বেশি ভালোবাসে। মেয়ে তার বাবার কাছে থাকলে নিশ্চিন্ত থাকে কাশফিয়া। বিছানায় বসে থাকতে থাকতে বিরক্ত কাশফিয়া। উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়েছিল মাত্রই। ইয়াশ এসে পেছন থেকে জড়িয়ে ধরলো তখনই। কাশফিয়া ওভাবে দাঁড়িয়ে থেকে বলল ইয়াশকে, মেয়ে কোথায়? আম্মুর কাছে। রেখে আসলেন কেন? কান্না করবে তো। কারণ আছে তাই। কি চাই আপনার? মতলব ভালো ঠেকছে না তো। বাবু চাই। কাশফিয়া ঘুরে তাকালো ইয়াশের দিকে, দুই হাত দিয়ে গলা জড়িয়ে ধরে বলল, একজনকে নিয়েই পারি না, আরেকজন কে সামলাবে শুনে? তুমি আমাকে সামলাবে আর আমি বাচ্চাদের। বাহ, আমার কথায় আমাকে বলা হচ্ছে। ইয়াশ তাকিয়ে রইল কাশফিয়ার সুন্দর মুখটার দিকে। মাথার গাছড়াটা খুলে দিল সে। এলোমেলো হলো কাশফিয়ার মাথার চুল। শাড়ির কুচিতে হাত রাখতেই কেঁপে উঠল কাশফিয়া। বাধা দিয়ে বলল ইয়াশকে, এলোমেলো করার মতলব যখন সাজতে বললেন কেন? আমি নিজ হাতে এলোমেলো করবো তাই। আদৌ চাই না? কাশফিয়া লজ্জা পেল। ইয়াশের বুকে মুখ লুকিয়ে আস্তে করে বলল, চাই তো। কাশফিয়ার সম্মতি পেয়ে দেরি করলো না ইয়াশ। কোলে তুলে নিল ওকে, নিয়ে গেল বিছানার কাছটায়। গায়ের শার্টটা খুলে মেঝেতে ফেলতেই শুকনো ঢোক গিলল কাশফিয়া। ইয়াশ ওর দিকে ঝুঁকলো। কাশফিয়া ইয়াশের বুকে হাত দিয়ে বলল, পাগলামি করবেন না একদম। 100 বার করবো। সরুন তাহলে। আজ তোমাকে আদর দিব। পালাতে চেয়েও পারল না কাশফিয়া। হার মানল ইয়াশের জেদের কাছে। পুরো শরীর জুড়ে ইয়াশের ঠোঁটের উষ্ণ স্পর্শ পড়ছে বারবার। কেঁপে উঠছে কাশফিয়া। লজ্জাপতি পাতার ন্যায় নেতিয়ে পড়েছে বিছানায়। ইয়াশ নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দিতে ব্যস্ত তার উপমাকে।
ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত প্রায় 12টার কাছাকাছি। ইয়াস শুয়ে আছে কাশফিয়ার ছোট্ট বুকে মাথা রেখে, দুই হাতের শক্ত আলিঙ্গনে জড়িয়ে ধরেছে ওকে। এমনভাবে ধরে রেখেছে নড়াচড়ার অবকাশটুকুও নেই, মনে হচ্ছে ছাড়লেই পালাবে সে। কাশফিয়া হাত বুলালো ইয়াসের মাথায়, ঘন চুলের ভাঁজে মুচকি হেসে বলল, প্রফেসর সাহেব, আপনি আমার ভালো থাকার ওষুধ। আপনার কাছে আমি কি বলুন? ইয়াস মুখ তুলে তাকালো। ঘুম ভেঙে গেছে ওর অনেক আগে। কাশফিয়ার সুন্দর মুখটা দেখে মন ভালো হয়ে গেল। মুহূর্তেই ঠোঁটের কোণে এক চেলতে হাসি নিয়ে ঠোঁট ছোঁয়ালো কাশফিয়ার কপালে। ওর চোখ মুখে এসে পড়া এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল, তুমি আমার জীবন আসে বসন্তের ফুল, আমার শূন্য হৃদয়ের রঙের বন্যা, আমার অন্ধকার জীবনে আলোর দীপশিখা তুমি, আমার উপমা তুমি। কাশফিয়ার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল মুহূর্তে। শক্ত করে জড়িয়ে ধরল ইয়াসকে। চোখ দুটো বন্ধ করে বলল সে, ভালোবাসি প্রফেসর সাহেব। এই ছন্ন ছাড়া অগোছালো উপমা আপনাকে অনেক অনেক ভালোবাসে। আমি তোমাকে ভালোবাসি উপমা, ভীষণ রকমের ভালোবাসি। ইরার ছোট্ট পা দুটোতে আলতা লাগিয়ে দিচ্ছে কাশফিয়া। সুন্দর একটা লাল সাদা রঙের শাড়ি পরিয়েছে ওকে, সাথে ম্যাচিং ব্লাউজ। লাল পাড়ের সাদা শাড়িটা ইরার শরীরে মানিয়েছে ভালো, ঠিক যেন পুতুলের মতো লাগছে ওকে। কাশফিয়া নিজেও একই রকম ডিজাইনার রঙের শাড়ি পরেছে, লম্বা চুলগুলো সব খুলে রাখা ওর। মায়ের সাথে নিজের সাজ পোশাক সব মিলাচ্ছে দেখেই ভীষণ খুশি ইরা। কিন্তু ওর চুলগুলো যে ছোট, মেঝেতে পড়ে থাকা মায়ের লম্বা চুলগুলো বারবার সে নিজের মাথায় এনে লাগাচ্ছে। আয়না দিকে তাকিয়ে হাসতে হাসতে বলছে কাশফিয়াকে, মাম্মা দেখো তো ইলাকে সুন্দর লাগছে না? মেয়ের আদরে কথাগুলো শুনলে সবসময় হাসি পায় কাশফিয়ার। এখনও তার ব্যতিক্রম হয়নি ওর এমন কাণ্ড দেখে হেসে উঠছে সে। ইরার হাত টেনে নিজের কাছে নিয়ে এসে দুই গালে দুটো চুমু ফিরিয়ে বলল, ইরাকে আজ পরীদের মতো সুন্দর লাগছে। ইরা হেসে উঠল মায়ের কথায়। গলা জড়িয়ে ধরে নিজের ছোট পাতলা ঠোঁট দুটো দিয়ে চুমু দিল কাশফিয়ার পুরো মুখে। ইয়াস মাত্রই রুমে ঢুকলো। মেঝেতে বসে থাকা ইরা আর কাশফিয়াকে দেখলো। সে কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হচ্ছে মামির মধ্যে? ইরা তো নিজের কাজে ব্যস্ত, কাশফিয়ার চুলগুলো নিয়ে খেলা করছে সে। কাশফিয়া তাকালো ইয়াসের দিকে, বলল ওকে, দেখছেন না কি হচ্ছে? ইরা ওর পাপ্পার জানকে আদর দিচ্ছে। ইরার মুখের হাসি মিলিয়ে গেল। মায়ের কথা বুঝতে না পেরে তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল করে। মেয়ের এমন চাহনি আর কাশফিয়ার কথায় বলল ইয়াস, তোমার কি আর বুদ্ধি হবে না? মেয়ের সামনে কিসব কথা বলে? হ্যাঁ, আমি বললেই দোষ। মেয়ে ঘুমিয়ে পড়লে কে যেন আমাকে জড়িয়ে ধরতে বলে, আদর দিতে বলে। ইয়াস মাথায় হাত ঠেকালো। কাবার থেকে কাপড় বের করে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, এই উপমাকে নিয়ে বিপদে আছি আমি। ইয়াসের কথা কানে আসলো না। কাশফিয়ার জিজ্ঞেস করলো ইয়াসকে, ইরা তোর বাপ বিড়বিড় করে কি বলছে রে? ইরা হাত দুটো দুই দিকে নিয়ে ভেঙচি কেটে বলল, কি জানি বাবা। কাশফিয়ার বোধহয় রাগ হলো কোনো কারণে। ইয়াসের কথা না শুনলেও মুখের ভাবভঙ্গি দেখে বুঝলো ভালো কিছু বলেনি ওকে। কাশফিয়া তাকাচ্ছে বারবার ওয়াশরুমের দিকে, অপেক্ষা করছে ইয়াস কখন বেরোবে। ইরা নিজের মতো খেলা করছে, গোলাপ ফুল ছিঁড়ে তার পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে মেঝেতে। অপেক্ষার অবসান হলো কাশফিয়ার। ইয়াস চলে যেতে চাইলে পথ আটকালো কাশফিয়া। ইয়াস বারবার পথ ছাড়তে বলল, কাশফিয়া শুনল না তার কথা। এইসব দেখে ইরা ভ্রুকুচকে একবার তাকাচ্ছে ওর মায়ের দিকে, তো আর একবার তাকাচ্ছে বাবার দিকে। কাহিনী কি কিছুই ইরার ছোট্ট মাথায় ঢুকলো না। দরজার সামনে এসে দাঁড়িয়েছেন সোফিয়া বেগম। ইরাকে ডাক দিতেই ও দৌড়ে চলে গেল ওনার কাছে। ইরা দাদির কোলে উঠে হাত নাড়িয়ে বিদায় জানালো বাবা মাকে, চলে গেল সোফিয়া বেগমের সাথে। কাশফিয়ার বাচ্চা মিতে বিরক্ত হয়ে ইয়াস গম্ভীর কণ্ঠে বলে উঠল, পাছার উপমা, কাজ আছে আমার। কি কাজ শুনি? বললে করে দিবে তুমি? দেখতেও পারি। হুম, পারবে না তাই বলছিও না। ইয়াস আবারও পা বাড়ালো চলে যাবে বলে। কাশফিয়া ডেকে উঠল ওকে। শুনুন। ইয়াসের মাথাটা ঘুরিয়ে তাকালো কাশফিয়ার দিকে। এত সময় লক্ষ্য করলো ওকে। আজ ইয়াসের উপমা শাড়ি পরেছে, লাল পাড়ের সাদা রঙের শাড়ি। কোমর পেরিয়ে যাওয়া লম্বা চুলগুলো সব খুলে রেখেছে। মুখটা কত মায়াবী লাগছে ওর। সাদা রঙের সুন্দর শাড়িটাতে কাশফিয়াকে সদ্য ফোটা স্নিগ্ধ সাদা গোলাপের মতোই সুন্দর লাগছে। ইয়াসের যে চোখ সরছে না ওর থেকে। মনে মনে বাইরে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দিল ইয়াস। উজ্জ্বলকে মেসেজ করে জানিয়ে দিল সে যাবে না। ইয়াস একটু একটু করে কাশফিয়ার কাছে এগিয়ে এসে বলল ওকে। বলুন ম্যাডাম। কাশফিয়ার রাগ গলে গেল মুহূর্তেই। হেঁটে গিয়ে আগের মতোই মেঝেতে বসলো সে। পা দুটো বের করে তাকালো ইয়াসের দিকে।
ইয়াশ হয়তো বুঝলো কাশফিয়ার চাহনির মানে, হেঁটে গিয়ে কাশফিয়ার ঠিক সামনে বসলো সে। গোলাপের পাপড়িগুলো পাশে ফেলে রাখা আলতার বোতল হাতে তুলে নিল। কাশফিয়ার পা টেনে নিজের কাছে নিয়ে এসে সুন্দর মতো লাগিয়ে দিল আলতা। কাশফিয়া তাকিয়ে রইল ইয়াশের মুখের দিকে। এই মানুষটা কাশফিয়ার ভালো থাকার কারণ। এই একটা মানুষের কাছেই নিজের শান্তি খুঁজে পায় সে। কাশফিয়া কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি ইয়াশ, না চাইতেও বুঝে নিয়েছে সব ভালো লাগা খারাপ লাগা। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে ওকে ভালো রাখার। ইয়াশ এখনও সেই প্রথম দিনের মতোই আছে, ভালোবেসে আগলে রেখেছে কাশফিয়াকে। সত্যি কাশফিয়া ভাগ্যবতী, এই খন্দকারের মঞ্জিলে সবার ভালোবাসা পেয়েছে সে। ছোট এরা এসে ছোড় কোলে আলো করে, সবশেষে ইয়াশের ভালোবাসা পেয়েছে কাশফিয়া। কাশফিয়া তো ভাগ্যবতী, ইয়াশের উপমা সে। কথাগুলো ভেবে আনমনে হাসলো কাশফিয়া। ইয়াশ তখনই তাকালো কাশফিয়ার হাসি মাখা মুখটার দিকে, ঘাড় কাত করে এক ধানে তাকিয়ে রইল ওর দিকে। ইয়াশের চোখের সামনে হাত নেড়ে বলল কাশফিয়া, কি দেখছেন? আমার উপমা কি তুমি এত সময় কি দেখলে শুনি? মুচকি হেসে বলল কাশফিয়া, আমার চাঁদকে, আমার বর্তমান আর ভবিষ্যৎকে। দিনের বেলা চাঁদ উঠে বলছে? আপনার উপমার মনের আকাশে উঠে। ইয়াশ হেসে উঠল কাশফিয়ার কথায়। কাশফিয়া মাথা রাখলো ইয়াশের কাঁধে, দুইজন মিলে গল্প করলো অনেকক্ষণ। সকাল গড়িয়ে বিকেল হয়েছে, বাড়ির সবাই যার যার রুমে আছেন এখন। কিছু সময় আগেই হই হুল্লোড়ে মেতেছিল পুরো বাড়ি। এখন একটা মানুষের শব্দও শোনা যাচ্ছে না। এই সময়টাতে এমনই হয়। উজ্জ্বল আর ইয়াশ বাইরে চলে যায় যে যার মতো। পারিবারিক ব্যবসা নিয়ে এখন আর ভাবতে হয় না আনোয়ার সাহেবকে, তার ছেলে আর মেয়ে জামাই সামলে নেয় সবটা। আফিয়া আর সুফিয়া বেগম সারাদিনের কাজের পর নিজেদের রুমে চলে যান বিশ্রাম নিতে। সিমি তো সারাক্ষণ খেলা করে ইয়াশকে নিয়ে। আজ আকাশে মেঘ জমেছে, প্রকৃতি পূর্বাভাস দিচ্ছে যখন তখন বৃষ্টি আসার। কাশফিয়া দাঁড়িয়ে আছে ব্যালকনিতে, দূরে থাকা কদম ফুলের গাছটার দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। গাছের সুন্দর হলুদ ফুলগুলো মন কেড়েছে কাশফিয়ার। মনে মনে ভাবলেও বৃষ্টি আসলে ভিজবে সে। একগুচ্ছ কদম ফুল হাতে হাঁটবে বৃষ্টি ভেজা রাস্তার মাঝে। সত্যি হলো কাশফিয়ার ভাবনা। ভাবতে না ভাবতে মেঘে ডেকে শুরু হলো বৃষ্টি। শান্ত প্রকৃতি অশান্ত হলো মুহূর্তেই, ভিজিয়ে দিল সব গাছপালা। বৃষ্টির পানি এসে ছুঁয়ে দিল কাশফিয়ার মুখ। এই ঝুম বৃষ্টিতে ভিজবে না সে। বৃষ্টির প্রকোপ আর একটু কমলেই বের হবে। ইয়াশ রুমে নেই, ইরাকে একটু আগেই সেমি এসে নিয়ে গেল। কিছুক্ষণ গেলে বৃষ্টির প্রকোপ কিছুটা কমলো। আস্তে আস্তে নিচে নেমেছে কাশফিয়া। গার্ডেনের দিকটায় কদম ফুলের গাছ, আলতা রাঙা পা ফেলে ওদিকেই হেঁটে গেল সে। কিন্তু কত চেষ্টা করেও ছিঁড়তে পারলো না একটা ফুলও। ব্যালকনিতে দাঁড়িয়ে কেউ একজন দেখে যাচ্ছে কাশফিয়ার চঞ্চলতা। মেয়েটার বয়স বাড়লেও মনটা সে বাচ্চাদের মতোই এখনো। কাশফিয়াকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করা মানুষটা ইয়াশ ছাড়া আর কেউ না। ইয়াশের আজ মনে পড়ছে সেদিনের কথা, যেদিন কাশফিয়াকে প্রথম দেখেছিল সে। এমনই এক বৃষ্টিস্নাত দিনে শাড়ি পরিহিত কিশোরী কাশফিয়া হেঁটে যাচ্ছিল পাকা রাস্তা দিয়ে। হাতে ছিল একগুচ্ছ কদম ফুল। মেয়েটার সৌন্দর্য, চাহনি, চাল চলন সব কিছু নজর কেড়েছিল ওর। কি যেন ভেবে মুচকি হাসলো ইয়াশ, নেমে গেল নিচে। কাশফিয়া হাঁটছে গার্ডেনের পাশে পাকা রাস্তা দিয়ে। পরনে লাল পাড়ের সাদা শাড়ি, লম্বা চুলগুলো খুলে রাখা। ওর হাতের সাথে সাথে চুলগুলো ঢেউ খেলে যাচ্ছে বারবার। কাশফিয়ার হাতে আর পায়ে সুন্দর করে আলতা লাগানো, লাগিয়ে দিয়েছে ইয়াশি। আজ বাঙালি বধূ সাজে সেজেছে কাশফিয়া। এই সুন্দর পরিবেশে বৃষ্টি বিলাস করতে দারুণ লাগছে ওর। কাশফিয়ার মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তাকাতেই দেখতে পেল ইয়াশকে। কয়েকবার পিছিয়ে গেল সে, গলা শুকিয়ে কাঠ। ইয়াশ নিশ্চয়ই বকাঝকা দেখবে এখন। গালে একটা চড় দিলেও অবাক হবে না সে। তারপর টানতে টানতে নিয়ে যাবে রুমে। মিথ্যে হলো কাশফিয়ার ভাবনা। ইয়াশ তেমন কিছুই করলো না, বরং ওর সামনে এনে একগুচ্ছ কদম ফুল ধরলো। কাশফিয়া অবাক হলো বটে। আজ মহাশয়ের রাগ গেল কোথায়? বেশি কিছু না ভেবে কাশফিয়া হাতে নিল কদম ফুল। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ওর। বৃষ্টি কিছুটা কমেছে এখন। ইয়াশের হাত ধরে হাঁটতে যাচ্ছে কাশফিয়া। গার্ডেনের দিকটায় পুরাতন একটা বেঞ্চে এসে বসেছে দুজনে। কাশফিয়ার মাথায় আসলো হুট করে, ইয়াশের তো সেদিন বলেছিল কাশফিয়ার সাথে ওর প্রথম দেখা স্কুলের প্রোগ্রামে। তাহলে কাশফিয়ার মনে নেই কেন? কিভাবে কখন দেখা হয়েছিল জিজ্ঞেস করবে কি আবারও? কৌতূহলী কাশফিয়া প্রশ্ন করলো ইয়াশকে। আমাদের প্রথম দেখা আমার স্কুলের প্রোগ্রামে, তাই না? ইয়াশ কাশফিয়ার এলোমেলো ভিজে চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল, আমার মনে নেই কেন? আমি কি আপনাকে দেখিনি? হয়তো না, দেখলেও তোমার মনে নেই। বেশি কিছু না বলে একটাই কথা জিজ্ঞেস করলো কাশফিয়া। তার মানে আপনার অতীতও আমি ছিলাম? আবারও ছোট করে উত্তর এলো ইয়াশের থেকে। হুম। অতীতও ছিলাম, বর্তমানেও আছি, আর ভবিষ্যতেও থাকবো।
ইয়াশ তাকিয়েছে কাশফিয়ার দিকে, ঠোঁট নাড়িয়েছে। কিছু বলবে বলে তখনই কাশফিয়া নিজের আঙুল চেপে ধরল ইয়াশের ঠোঁটে। মিষ্টি হেসে বলল, ওকে। আমি আপনার ভবিষ্যতও থাকবো প্রফেসর সাহেব। মাথার চুল পেকে যাওয়া পর্যন্ত সঙ্গ দেব। আমরা একসাথে বৃদ্ধ হব, লাঠি ভর দিয়ে হাঁটবো। কখনো আমি হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে আপনি আগলে নেবেন, আবার আপনি পড়ে যেতে নিলে আমি আগলে নেব। ইয়াশ নিষ্পলক চোখে তাকিয়ে রইল কাশফিয়ার মুখটার দিকে। মেয়েটা হাসছে, বৃষ্টির টুপটাপ পানিতে ভিজে গেছে পুরো মুখ। ইয়াশের হিংসা হচ্ছে বৃষ্টির পানির উপর। ওর উপমাকে কেন ছুবে বৃষ্টির পানি? ইয়াশ উঠে দাঁড়িয়েছে, কাশফিয়ার হাত ধরে ওকে নিয়ে যেতে চাইছিল রুমে। বাধা দিল কাশফিয়া। ইয়াশকে আবারও বসতে বলল নিজের পাশে। ইয়াশও শুনল ওর উপমার কথা। পাশটায় বসতেই ইয়াশের কাঁধে মাথা রাখলো কাশফিয়া। হাতটা শক্ত করে ধরে বলল আদুরে গলায়, আমার এত সুন্দর কথার উত্তরে আপনি রাগ করতে পারলেন? দেখেছেন আমি কতদূর ভেবে নিয়েছি। আপনাকে আমি ভীষণ ভালোবাসি প্রফেসর সাহেব। দিন মাস বছর অতিক্রান্ত হোক, আপনার প্রতি আমার এই ভালোবাসা না কমুক। ইয়াশ অবাক হচ্ছে কাশফিয়াকে দেখে। ওর অবুঝ চঞ্চল উপমা এখন কত বুঝদার হয়ে গেছে। নিজের দু হাতে আঁচলায় কাশফিয়ার ছোট্ট মুখটা নিয়ে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল কপালে। শান্ত কণ্ঠে বলল কাশফিয়াকে, আমি তোমাকে ভালোবাসি উপমা। আমার সবটুকু ভালোবাসা কেবল তোমার জন্য, আমার উপমার জন্য। ইয়াশের সুন্দর কথায় ভালো লাগায় ছেয়ে গেল কাশফিয়ার চোখ মুখ। কিছু না ভেবেই ইয়াশের বুকে মাথা রাখল সে। চোখ দুটো বন্ধ করে নিল। এতক্ষণে ধরে ভেজা কাপড়ে থাকা জ্বর আসতে পারে ভেবে ইয়াশ কাশফিয়াকে কোলে তুলে নিল। হাঁটতে শুরু করলো বাড়ির দিকে। পড়ে যাওয়ার ভয়ে কাশফিয়াও শক্ত করে আঁকড়ে ধরল ইয়াশের গলা। যদিও জানে ইয়াশ থাকতে কোনো বিপদও কিছু হতে পারবে না, কাশফিয়া বিশ্বাস করে এই মানুষটাকে। যতটা ভালোবাসে ঠিক ততটাই বিশ্বাস করে। ইয়াশ আর কাশফিয়ার মধ্যে কোনো কিছু নিয়ে তুমুল ঝগড়াঝাটি হয়েছে। ঝামেলার সূত্রপাত কাশফিয়ার দিক থেকেই। নিজের ভুল বুঝে সে ক্ষমাও চেয়েছে ইয়াশের কাছে, কিন্তু ইয়াশ তখনও রেগেছিল। এই ইয়াশ এমনিতেই ঠান্ডা মেজাজের, রাগে না তেমন, কিন্তু যখন রাগে তখন আর রাগ সহজে ভাঙে না। ইয়াশ রুমেই আসছিল, কিন্তু কথা বলছিল না কাশফিয়ার সাথে। মেয়ের সাথেই ওর যত গল্পগুজব, কাশফিয়াকে পাত্তা দিচ্ছিল না। কাশফিয়ার অভিমান হলো, ইয়াশের পথ আটকে বলল, আমাকে এখন আর ভালো লাগে না, তাই না? আমি অসুন্দর হয়ে গেছি না? এখন আর উপমার সৌন্দর্য মুগ্ধ করে না আপনাকে? অন্য কাউকে ভালো লাগে বুঝি? আমার জায়গাটা অন্য কাউকে দিয়ে ফেলেছেন। ভ্রু কুচকালো ইয়াশ, বড়সড় ধমক দিল কাশফিয়াকে। ইরা ঘুমিয়েছিল, বাবার এমন ধমকে কেঁপে উঠেছে সে। কান্না করে উঠে বসেছে বিছানায়। কাশফিয়ার অভিমান আরও বাড়ল। ও যা ভাবে তাই কি তবে সত্যি? ইয়াশ এখন আর আগের মতো ভালোবাসে না ওকে। ইয়াশ অফিস যেতেই মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়িতে চলে এসেছে কাশফিয়া। ইয়াশ বাসায় এসে যখন খুঁজে পেল না ইরা আর ওর উপমাকে, পাগল পাগল লাগছিল তখন নিজেকে। ইনায়াকে ফোন দিলে জানতে পারলো কাশফিয়া ওদের বাড়িতে গেছে। নিশ্চিত হলো ইয়াশ। দেরি না করে সেও বেরিয়ে পড়লো কৌশিকদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কাশফিয়া ওয়াশরুমে ছিল। ইরা ইনায়ের ছোট্ট বাচ্চাটার সাথে খেলছে। ভেজা তোয়ালে হাত থেকে রাখতেই কাশফিয়ার চোখ আটকালো বিছানায় রাখা বেশ কয়েকটা গোলাপ ফুল, 4-5টা শাড়ি আর কয়েক ডজন রং বেরঙের চুড়ি, সাথে একটা সুন্দর দেখতে চিরকুট। কাশফিয়া হাতে নিল হলুদ রঙের চিরকুটটা। গুটি গুটি অক্ষরে লেখা চিরকুটে। কাশফিয়ার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল মুহূর্তে। মন খারাপ উড়ে গেল কোথায় যেন। মেয়েরা তো এমনই হয়, মোহের মতো নরম। কেউ একটু ভালোবাসা দিলেই গলে যায় তারা। কাশফিয়ারও আলাদা নয়। ইয়াশ যেমনটাকে ভালোবাসে তেমন শাসনও করে, মানে এটা। কিন্তু মাঝে মাঝে অবুঝের মতো ভুল করে বসে সে নিজেই। রাগ অভিমান দূরে ঠেলে দিল কাশফিয়া। বেছে বেছে সুন্দর একটা শাড়ি তার সাথে মিলিয়ে চুড়ি পরে নিল সে। খোপায় গাঁথল তরতাজা সুন্দর একটা লাল গোলাপ। ইয়াশ তখন দাঁড়িয়েছিল দরজার সাথে হেলান দিয়ে। আয়নায় ইয়াশের প্রতিচ্ছবি দেখতেই মাথাটা নুইয়ে নিল কাশফিয়া। ইয়াশ এগিয়ে এলো কাশফিয়ার কাছে, জড়িয়ে ধরে বলল। কাশফিয়া ঘুরে তাকালো। ইয়াশের মাথার ঘন চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে দিয়ে বলল মিষ্টি হেসে, ভালোবাসি ইরার পাপ্পা।